হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত। সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিটের পরীক্ষা চলেই এসেছে। তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেশান রেখেছি আজকের জন্য। তো এই অঙ্কগুলো ভালো করে তোমরা খেয়াল করবে, তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে, কারণ এই অঙ্কগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং এবারেও আসার সম্ভাবনা প্রবলতর। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই অঙ্কটা বলেছে যে একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটি। প্রথমে কি বলছে, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় আমাকে জিজ্ঞাসা করেছে, সমতুল্য ছাড় জিজ্ঞাসা করেছে। তো আমি কিভাবে সলভ করতে পারি? প্রথমে বলছে একটি দ্রব্য 20% ছাড়ে প্রথমে বিক্রি করা হয়েছে, তাহলে আমি এক কাজ করতে পারি, প্রথমে ধরে নিই যে দ্রব্যটার দাম কত ছিল। তাহলে ধরে নিচ্ছি যে দ্রব্যটার দাম ছিল 100 টাকা। প্রথমে আমি ধরে নিলাম যে দ্রব্যটার দাম ছিল 100 টাকা। ওকে, তো এখন 20% ছাড়ে বিক্রি করেছে। এখন 20% ছাড় মানে কি? 20% ছাড় মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা ছাড়, তাই না? তো 20% ছাড়ের অর্থ হচ্ছে 100 টাকায় 20 টাকা ছাড়। আমি প্রথমে কি করেছি, দ্রব্যটাকে ধরে নিয়েছি 100 টাকা। চাইলে বন্ধুরা তোমরা অন্য কিছু ধরতে পারো, কিন্তু যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক, তাই এখানে 100 ধরে নিলে সুবিধা হবে অঙ্কটা করতে। প্রথমে কি করেছে, 20% ছাড় দিয়েছে, অর্থাৎ 20% ছাড়ের অর্থ কি? 100 টাকায় 20 টাকা ছাড়। আর 100 টাকায় 20 টাকা ছাড় মানে আমি তো 100 টাকায় ধরেছি, তাই না? তাহলে 100 টাকায় 20 টাকা ছাড়, তার মানে বলতে পারি যে এখান থেকে 20 টাকা মাইনাস যাবে, 20 টাকা মাইনাস যাবে, তাহলে অ্যান্সারটা কত দাঁড়াবে? 80 দাঁড়াবে। অর্থাৎ আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি যে যদি দ্রব্যটার দাম 100 টাকা হয় এবং 20% ছাড় দেওয়া হয় প্রথমে, তাহলে দ্রব্যটা 80 টাকা দাম হবে, 80 টাকাতে দাম হবে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে 100 টাকা কিন্তু আমি দ্রব্যটার দাম ধরে নিয়েছি, দিয়ে 20% ছাড় দেওয়ার অর্থ হচ্ছে 100 টাকায় 20 টাকা ছাড়, তার মানে দ্রব্যটার দাম হচ্ছে 80 টাকা। এখন বলছে আরও নাকি 10% ছাড় দেওয়া হয়েছে, আরও কি করেছে? 10% ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে 80 টাকা রয়েছে, এই 80 টাকার উপরে আরও 10% কী করা হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। 10% মানে কি? 10% এর অর্থ হচ্ছে 100 টাকায় 10 টাকা ছাড়। 10% ছাড় মানে কি? 100 টাকায় 10 টাকা ছাড়। এখন 100 টাকায় যদি 10 টাকা ছাড় হয়, 100 টাকায় যদি 10 টাকা ছাড় হয়, তাহলে 100 টাকার জন্য দ্রব্যটার দাম কত হবে? 90 টাকা, কারণ 10% ছাড় বলেছে, অর্থাৎ 10 টাকা ছাড়, ওই জন্য 100 মাইনাস 10, তার মানে 90। ওকে, আর 100 কেন লিখলাম? কারণ পার্সেন্টেজ রয়েছে, আর 10 কি হয়েছে? ছাড়, তার মানে 100-র মধ্যে 10 ছাড় হলে 90 হয়। এখন কাটাকুটি করতে পারি। আচ্ছা, প্রশ্ন হলো 80 কেন লিখলাম? কারণ 80 টাকাটা আমাদের শেষমেশ দাঁড়িয়েছে 20% ছাড় দেওয়ার পরে, সেই 80 টাকার উপরে আবার 10% ছাড় দেওয়া হয়েছে, ওই জন্য 80 গুণিত 90/100। এখন বলা যেতে পারে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে 8×9 = 72। তাহলে আমি বলতে পারি যে এখন দ্রব্যটার দাম হচ্ছে 72 টাকা, তাই না বন্ধুরা? তাহলে এখন দ্রব্যটার দাম হচ্ছে 72 টাকা, কিন্তু আমাকে প্রশ্নতে করেছে যে সমতুল্য ছাড়টা কত। আমাকে এটা বলেনি যে দ্রব্যটার দাম কত। যদি বলতো দ্রব্যটার দাম কত ছাড় দেওয়ার পরে, তাহলে বলতে পারতাম 72 টাকা, কিন্তু আমাকে সমতুল্য ছাড়ের প্রশ্ন করেছে। তাহলে এখানে আমি প্রথমত 100 টাকা কী করেছিলাম? দ্রব্যটার দাম ধরেছিলাম। এখন দ্রব্যটার দাম কত? 72 টাকা। তাহলে দেখে নিই যে দ্রব্যটা কত টাকা ছাড় পড়েছে। তার জন্য আমাকে কী করতে হবে? 100 থেকে 72কে মাইনাস করতে হবে। তাহলে কত দাঁড়াবে? 28। অর্থাৎ 28% হচ্ছে সমতুল্য ছাড়। কেন? কারণ প্রথমে 100 টাকা ধরা হয়েছিল, দিয়ে শেষমেশ গিয়ে দাম দাঁড়িয়েছে 72 টাকা, কিন্তু তাহলে ছাড় ক টাকা হলো? 28 টাকা, তার মানে 28% ছাড়। তাহলে সমতুল্য ছাড় হয়ে যাবে 28%, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সমতুল্য ছাড় হয়ে যাবে 28%। চলো দেখে নেওয়া যাক পরের কী কোয়েশ্চেন রয়েছে। দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখে নেওয়ার চেষ্টা করি। কি বলছে? ABCD সামান্তরিকের কি না কোণ A ইস টু কোণ B। কি বলছে? কোণ A ইস টু কোণ B সমান বলছে 3:2, 3:2 বলে দিয়েছে। সামান্তরিকের কোণগুলোর পরিমাপ আমাকে লিখতে হবে। তাহলে সামান্তরিকের কোণগুলোর পরিমাপ আমাদেরকে কী করতে হবে? লিখতে হবে। আমি প্রথমে সামান্তরিকটা এঁকে নেওয়ার চেষ্টা করছি। আমি একটা মোটামুটি সামান্তরিক এঁকে নিয়েছি। এখন এর ABCD সামান্তরিক, তাহলে আমি এক কাজ করতে পারি, এখানে A B
সি ডি সামান্তরিক লিখে নিয়েছি। এবং একটা জিনিস এখানে পরিষ্কারভাবে বলেছে যে কোণ এ ইস টু কোণ বি হচ্ছে 3:2। কোণ এ, তার মানে কোণ এ প্রথমে রয়েছে, এই প্রথমে 3 রয়েছে, তাহলে বলতে পারি কোণ এটা হচ্ছে 3, তাই না? একদম ঠিক বলেছে বন্ধুরা। আর কোণ বি যেটা বলেছে, এই যে কোণ বি পরে রয়েছে, তাহলে কোণ বি 2 বলতে পারি, তাহলে এই কোণ বিটাকে 2 বলতে পারি। সামান্তরিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে বিপরীত কোণগুলোর মান সমান। বিপরীত কোণগুলো বলতে কোন কোণগুলো? যেমন এই বি কোণটার সঙ্গে বিপরীত কোণ হচ্ছে কোণ ডি। আবার তেমনি এ কোণটার সাথে বিপরীত কোণ হচ্ছে কোণ সি। তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্য কি না, বিপরীত কোণগুলোর মান হয় সমান। বিপরীত কোণগুলোর মান হচ্ছে সমান, তার মানে বলতে পারি এ কোণের সাথে সি কোণের মান সমান, এ কোণের সাথে সি কোণের মান সমান। তার মানে এ কোণটা যদি 3 হয় সি কোণটাও 3 হবে, এ কোণটা যদি 3 হয় সি কোণটাও 3 হবে। তেমনি বি কোণটা যদি 2 হয় ডি কোণটাও তেমনি 2 হবে, কারণ বিপরীত কোণগুলোর মান সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান। তাহলে এ কোণটা যদি 3 হয় সি কোণটাও 3 হচ্ছে, বি কোণটা যদি 2 হয় ডি কোণটাও 2 হবে। দেখি 4টে কোণ যোগ করে কত হচ্ছে, দেখি 4টে কোণ যোগ করে কত হচ্ছে আমাদের দেখে নিই। 4টে কোণ যোগ করে হচ্ছে 3 আর 2 5 আর 5 10। সামান্তরিকের 4টে কোণকে যোগ করে আমরা পেলাম 10। কিন্তু আমরা জানি সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ, আর যে কোনো চতুর্ভুজের 4টে কোণের যোগফল হয় 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজের 4টে কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু এই ছবিতে আমরা পেলাম 4টে কোণ যোগ করে 10। তাহলে আমরা যে ছবিতে 4টে কোণ যোগ করে 10 পেলাম এটা তো ঠিকই পেয়েছি। আবার এটুকুনিও যে তথ্যটা জানি যে যে কোনো চতুর্ভুজ তাদের যোগফল 4টে কোণের কত 360 ডিগ্রি, তাহলে সেটাও তো সঠিক। তাহলে যখন দুটোই এরকমভাবে সঠিক দাঁড়ায় তখন আমাদেরকে ইকুয়াল টু দিয়ে লিখতে হয়, অর্থাৎ সমান সমান দিয়ে লিখতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিতে 4টে কোণের যোগফল 10, কিন্তু আমরা জানি সামান্তরিকের 4টে কোণের যোগফল 360 ডিগ্রি হয়। এখন 10 মানেই 360 ডিগ্রি, তাহলে 10 মানে যদি 360 ডিগ্রি হয় তাহলে 1 মানে কত? 36। 1 মানে 36, কারণ 10-এর সঙ্গে 360 হতে গেলে 36 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 মানে 36। এখন এই 1 মানে 36 মানে কি 360কে 10 দিয়ে ভাগ করলাম, দিয়ে পেয়ে গেলাম 36। এখন এই যে এ 3, এই যে এ 3, 1 মানে কত? 36। তাহলে 3 মানে কত? 3 মানে 36 ইন্টু 3, 36 ইন্টু 3, 36 ইন্টু 3 করলে কত হয়? 108। 108 হয়। আর 2 মানে কত? আর 2 মানে হচ্ছে 2 ইন্টু 36, 2 ইন্টু 36, 36 দুগুণে কত হয়? 72। 36 দুগুণে কত হচ্ছে? 72। ওকে, 36 দুগুণে কত হচ্ছে? 72। এখন এই যে 2 মানে 36 ইন্টু 2 72, 3 মানে হচ্ছে 36 ইন্টু 3 108। তার মানে বলতে পারি যে অরিজিনাল যে এই যে 3 2 এদেরকে দেওয়া ছিল, অ্যাকচুয়ালি 3 মানে হচ্ছে 108 ডিগ্রি। তার মানে এ কোণটার মান হয়ে যাবে আমাদের কত? 108 ডিগ্রি। এ কোণটার মান হচ্ছে 108, এ মানে হচ্ছে 108 ডিগ্রি। বি মানে 2, তাহলে বি কোণটার মান কত হয়ে যাবে? বি কোণটার মান হয়ে যাবে 2 মানে কত? 72 ডিগ্রি। তাহলে অরিজিনাল বি কোণটার মান হচ্ছে 72 ডিগ্রি। তোমরা যদি বন্ধুরা এইভাবে সমস্ত কোণ কটাকে যোগ করো তাহলে দেখতে পাবে টোটাল 360 ডিগ্রি দাঁড়িয়ে যাবে। ডি কোণটা 2, তার মানে ডি কোণটার মানও হচ্ছে কিন্তু কত? 2 মানে 72। তাহলে ডি কোণটার মানও হচ্ছে 72। তার মানে ডি এরও যা মান 72, বি এরও তাই মান 72। এর মান যেরকম 108 ডিগ্রি, সি এরও মান তেমনি 108 ডিগ্রি, কারণ সি কোণটাও তো 3। তার মানে বিষয়টা এটা দাঁড়ালো যে যদি আমাদেরকে এরমভাবে রেশিও দিয়ে দেয়, ইস্টু বা অনুপাত দিয়ে দেয়, তাহলে আমরা অতি সহজেই কিন্তু এই সমাধানটা করতে পারবো। তাহলে এখন যদি টোটাল কোণ 4টে যোগ করা হয় তাহলে আমরা দেখতে পাবো টোটাল কিন্তু 360 ডিগ্রি দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে অরিজিনালি আমাকে প্রশ্ন করেছিল যে সামান্তরিকের কোণগুলোর পরিমাপ লিখতে বলেছিল। তাহলে সামান্তরিকের কোণগুলোর পরিমাপ হবে কোণ এ মানে হচ্ছে 108 ডিগ্রি, কোণ বি মানে 72 ডিগ্রি, কোণ সি মানে 108 ডিগ্রি, কোণ ডি মানে হচ্ছে 72 ডিগ্রি। তো আশা করি বন্ধুরা বিষয়টা বুঝিয়ে নিয়েছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে আরেকবার দেখে নেবে। তাতেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, তাহলে আমি
আরও একটি ভিডিওতে পরবর্তী অঙ্ক নিয়ে ডিসকাস করে দেব। পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখে নিই। আচ্ছা, পরবর্তী অঙ্ক আমাদের সামনে চলে এসেছে। ওয়াই অক্ষের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে লিখতে বলছে। ওয়াই অক্ষের উপরে কি বলেছে না, ওয়াই অক্ষের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটোর দূরত্ব সমান হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এবারে ইউনিটে আসার জন্য যে কটা কোয়েশ্চেন আজকে রয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা ভালো করে কিন্তু খেয়াল করবে এবং প্রসেসগুলো বোঝার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে। আমি প্রথমে এই ওয়াই অক্ষের উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে, তাহলে আমি প্রথমে চেষ্টা করব যে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ বিষয়টা বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা লিখি এক্স, এখানে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে ওয়াই মাইনাস, আর একটা হচ্ছে এক্স মাইনাস, এইভাবে আমরা লিখি। এখন প্রশ্ন হচ্ছে ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষ কোনটাকে বলে? ওয়াই অক্ষ হচ্ছে এই অক্ষটাকে বলে, এই অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ, অর্থাৎ এই অক্ষের উপরে বিন্দুটা হবে। এখন ওয়াই অক্ষের উপরে বিন্দু হতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে জিরো লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? জিরো লিখতে হবে। আর কমা দিয়ে কি লিখতে হবে? ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু বলেছে, যে কোনো বিন্দুকে আমি পি ধরে নিচ্ছি, যে কোনো বিন্দুটাকে আমি পি ধরে নিচ্ছি। এখন প্রশ্ন আসতেই পারে যে প্রথমে জিরো কেন হলো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এর কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে কোনো বিন্দুর জন্য গ্রাফে বা লেখচিত্রে যে কোনো বিন্দুর জন্য প্রথমটাকে বলা হয় এক্স আর পরেরটাকে বলা হয় ওয়াই, এইটা বলা হয়। এখন এক্সের দিকে যদি 0 পয়েন্ট আমি স্থাপন করি তাহলে এক্সের দিকে আমার যাওয়া লাগবে না, কিন্তু জিরো ছাড়া যদি অন্য কিছু পয়েন্ট দিতাম, +1 -1 +2 -2 কোনো কিছু দিলে, তাহলে এক্সের দিকে আমাকে যেতে হতো, অর্থাৎ এক্সের লাইনে যেতে হতো, তখন কিন্তু আর ওয়াই অক্ষের উপরে স্থাপন হতো না। তার মানে এটা পরিষ্কার যে ওয়াই অক্ষের উপরে যদি আমি স্থাপন করতে চাই তাহলে এক্সকে 0 ধরতে হবে। তেমনি যদি এক্স অক্ষের উপরে স্থাপন করতে চাই, যদি এক্স অক্ষের উপরে স্থাপন করতে হয় তাহলে কিন্তু ওয়াইকে 0 হতে হবে, তবেই কিন্তু হবে, তা নাহলে হবে না। তাহলে আমি একটা পয়েন্ট, আমাকে প্রশ্ন করেছিল যে একটি বিন্দু বলেছিল, একটি বিন্দু আমি ধরে নিয়েছি 0,p, 0,p হচ্ছে আমার বিন্দু। এখন আমি 0,p-কে নিয়ে কাজ করব। কি বলেছে না, এই যে 0,p, এই যে 0,p লিখলাম, এই 0,p আর একটা বলছে যে এর থেকে 2,3 এর যা দূরত্ব হবে, বলছে এই 0,p এখান থেকে -1,2 এরও দূরত্ব নাকি সমান, -1,2 এর দূরত্ব নাকি হবে সমান। এইটা আমাকে কি করতে হবে? দেখাতে হবে। কিন্তু মেন প্রশ্ন হচ্ছে 0,p মানে আমি যে ধরে নিয়েছি, এই p এর মান কিন্তু যে কোনো কিছু হতে পারে, x এর মান কিন্তু 0ই হবে, p এর মান কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেইটা কিন্তু আমাকে বার করতে হবে। তো এর ফর্মুলা কি? দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা কি আছে আমরা জানি, দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমরা প্রত্যেকেই জানি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। x1 কোনটা, y1 কোনটা? তাহলে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে এটাকে বলা হয় x1, এটাকে বলা হয় y1, এটাকে বলা হয় x2, এটাকে বলা হয় y2। তেমনি এখানেও তাই, x1 y1 x2 y2। তোমাদের বইয়ের স্থানাঙ্ক জ্যামিতি বা স্থানাঙ্ক দূরত্ব নির্ণয়ের যে অঙ্ক রয়েছে সেখানে এই ফর্মুলাটা তোমরা অবশ্যই পেয়ে যাবে, x1 y1 x2 y2। ওকে, তাহলে x1 y1 x2 y2 ফর্মুলাটা আমি একবার লিখে নেওয়ার চেষ্টা করি। কি? রুট ওভার অফ কি প্রথমে x1 - x2 এর হোল স্কোয়ার, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, এটাই আমাদের ফর্মুলা। তাহলে প্রথমেই হচ্ছে x1 লিখে দেবো, x1 কত? 0, x1 - x2 কত? 2, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, y1 কত? p মাইনাস y2 কত? 3 এর হোল স্কোয়ার, এবং সমান সমান দিয়ে আমরা কী লিখবো? আবারও সেই সেম টু সেম ফর্মুলা, রুট ওভার অফ, আচ্ছা একটু পরিষ্কার করে লিখে দেবো, এখানে একটু গড়বড় হয়ে গেছে, পরিষ্কার করে লিখে দিই আমি। আচ্ছা জাস্ট ওয়েট, রুট ওভার অফ
x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব x1 কত 0, 0 x1 মাইনাস x2, ও মাইনাস চিহ্নটা প্রথমে ফর্মুলা থেকে দিলাম, তারপরে x2 কত -1, -1 আছে, আচ্ছা -1 আছে, দুবার -1 আছে। আচ্ছা এক কাজ করা যাক, এটাকে ব্র্যাকেট করে দিই। হ্যাঁ, তাহলে প্রথমে হলো x1 মানে 0 মাইনাস ফর্মুলা অনুযায়ী x2 কত -1, তার হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার করে দেবো, এটা ফর্মুলা, প্লাস চিহ্ন y1 মাইনাস y2, y1 কত p মাইনাস y2 কত 2 এর হোল স্কোয়ার, y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি নির্ণয় আবারও বলছি, বইয়েতে দেখতে পাবে, দূরত্ব নির্ণয়ের অঙ্কতে সেখানেই ফর্মুলাটা পেয়ে যাবে। এখন কি করতে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কীরকমভাবে করব, এই রুট দুদিকেই আছে, সমানের বাঁ দিকেও রয়েছে ডান দিকেও রয়েছে, রুট চলে যাবে, আর রুট চলে যাওয়ার পর 0 - 2 এর হোল স্কোয়ার আছে, 0 - 2 মানে 0 থেকে 2 মাইনাস করলে -2 হয়, -2কে দুবার গুণ করলে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4, 4 দাঁড়ায়, প্লাস চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে আমাকে ফর্মুলা করতে হবে p - 3 এর হোল স্কোয়ারের ফর্মুলা, p - 3 এর হোল স্কোয়ারের ফর্মুলা মানে কি a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা, কী জানো না a স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে আমি ডাইরেক্ট করে দিতে পারি 2 ইন্টু p ইন্টু 3, 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার ইকুয়াল টু দেবো, রুট তো চলেই গেছে দুদিকে, 0, 0-র পরে মাইনাসে মাইনাসে +1, ভেতরে বাইরে ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ 1কে দুবার গুণ করলে 1ই হয়, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো, এবং এটা ফর্মুলা সেই সেম টু সেম ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আচ্ছা 2 স্কোয়ারটা আমি লিখেই দিচ্ছি, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 এর স্কোয়ার, এই আমার ফর্মুলা। এখন পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী স্টেপ কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে 4 প্লাস কি দেখতে পাচ্ছি না 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6p, 6p প্লাস 3 তিরিক্ষে 9 ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4p প্লাস 4, এটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আরও এরপরে স্টেপে আমরা দেখতে পাচ্ছি 9 আর 4 13 যোগ করলে, তাহলে পি স্কোয়ার মাইনাস 6p, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 13, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 13 ইকুয়াল টু কী দেখতে পাচ্ছি না এদিকে 4 রাখে 5 প্লাস পি স্কোয়ার মাইনাস 4p, এটা দেখতে পাচ্ছি 5 প্লাস পি স্কোয়ার মাইনাস 4p। আচ্ছা পি স্কোয়ার দুদিকেই কেটে চলে যাবে, কারণ এদিক থেকে ওদিকে গেলে পরে কেটে চলে যাবে, আর 13 থেকে 5 এদিকে চলে এলে পরে 8 হয়ে যায়, বিয়োগে হয়ে যায়, আর এদিকে -6pটা ওদিকে গেলে +6p অর্থাৎ 2p দাঁড়ায়, তাহলে p এর মান 2 সঙ্গে এদিকে কাটলে পরে 4, তাহলে p এর মান দাঁড়াচ্ছে কত, p এর মান হচ্ছে 4, p এর মান হচ্ছে 4, p এর মান কত 4। এখন এই যে আমরা প্রথমে বিন্দুটা ধরেছিলাম, কোথায় বিন্দু ধরেছিলাম, হ্যাঁ এইখানে আমরা বিন্দু ধরেছিলাম, কি ধরেছিলাম বিন্দুটা 0, p, 0, p, তার মানে হচ্ছে বিন্দুটা হবে 0, p এর মান কত 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0,4। আমাকে প্রশ্ন করেছিল ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু স্থানাঙ্ক লিখতে, তাহলে ওয়াই অক্ষের উপরে বিন্দু স্থানাঙ্কটা হয়ে যাবে 0,4, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, দেখে নিই পরবর্তী অঙ্কটা কী রয়েছে। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। আমি প্রথমে অর্ধবৃত্ত একটা এঁকে নেওয়ার চেষ্টা করব। অর্ধবৃত্ত কেমন হয়, এই যে অর্ধবৃত্ত করে দিয়েছি। অর্ধবৃত্তের পরিসীমার একটা ফর্মুলা আমাদের সকলের জানা আছে, সেই অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি πr + 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলাটা আমরা জানি, একটু আগেই একটা অঙ্কে বুঝিয়েছি যে এই যে ফর্মুলা আমরা জানি, তাহলে এটা তো সঠিক। আবার বইয়ে বলে দিচ্ছে পরিসীমা নাকি 36, তাহলে সেটাও তো সঠিক। প্রশ্নে বলে দিচ্ছে হচ্ছে পরিসীমা হচ্ছে 36, তাহলে এটাও তো সঠিক। তাহলে যখন দুটোই সঠিক হয় তখন আমরাকে কী করি, পাশাপাশি সমান চিহ্ন দিয়ে লিখিয়ে দিই। একটু আগেই একটি অঙ্কে আমি কিন্তু দেখিয়েছি। আচ্ছা এখন এখান থেকে কি করতে পারি, আর কমন যেতে পারি, আর কমন গেলে কি লিখতে পারি π+2 লিখব, কারণ দুটো থেকে আর কমন চলে গেছে, সমান 36 লিখব। আর কি করতে পারি, আর লিখতে পারি পায়ের মান আমরা প্রত্যেকেই জানি 22/7,
প্লাস 2 ইকুয়াল টু 36 লিখতে পারি। আর কি করতে পারি, আর এখানে ভগ্নাংশের যোগ করলে কি পাবো, 22 প্লাস 14/7 এটা পাবো ইকুয়াল টু 36 এটা পাচ্ছি। আচ্ছা এখানে কিন্তু গুণ আছে, খেয়াল রাখতে হবে, আর এর পরে কিন্তু গুণ আছে। আচ্ছা আর তার মানে এখানে কি পেলাম, আর আর এই 22 প্লাস 14 মানে কত পেলাম, 36, আর নিচেই কত পাচ্ছি, 7। আচ্ছা ইকুয়াল টু 36, এই 36 কেটে চলে গেল, তাহলে কি পেলাম, r/7, r/7 সমান সমান কত পেলাম, 1, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে আর এর মান কত পেলাম, 7 একে 7, আর এর মান হচ্ছে 7। আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ। আর 2r মানে কি, ব্যাস, 2r মানে হচ্ছে ব্যাস, 2r মানে কি, ব্যাস। আমাকে জানতে কাকে চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস মানে কি 2r, তার মানে 2 ইন্টু r মানে হচ্ছে 2 ইন্টু 7, 2 ইন্টু 7 মানে হচ্ছে 14। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 14 সেন্টিমিটার। সঠিক অ্যান্সার কী হবে, ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক আমাদের কী রয়েছে। ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC। ABCD ট্রাপিজিয়ামের কি বলছে না, AB সমান্তরাল DC। তাহলে আমি প্রথমে ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা করি যে কেমন ছবিটা হতে পারে। তাহলে ABCD ট্রাপিজিয়ামের ছবি কেমন হয়, এখানে আমি এঁকে দিচ্ছি। এই যে ট্রাপিজিয়ামের ছবি, এরকমভাবে ট্রাপিজিয়ামের ছবি হয়। হ্যাঁ তোমরা সকলেই জানো নিশ্চয়ই, এই যে ট্রাপিজিয়ামের ছবি। এবার আমাকে কি বলেছে, ABCD, ABCD। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ABটা উপরে লিখলে কি ক্ষতি হতো, একটু ক্ষতি হতো। কীরকম ক্ষতি, কারণ দেখো প্রশ্নেতে বলা আছে AB মানে হচ্ছে 7 সেন্টিমিটার আর ডিসিটা হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে ছোট বাহুটাই নিশ্চয়ই ডিসি হবে, ছোট বাহুটা ডিসি হবে, এটা তো 5 সেমি, আর AB 7 সেমি, তাহলে আমি এখানে 7 লিখে দেবো, এখানে 5 লিখে দেবো। এরপরে কি বলেছে, AD আর BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে E ও F। AD কোনটা, এটি, এর মধ্যবিন্দু মানে মাঝে ফুটকি করে দেবো, আর BC মানে কোনটা, এটা, এর মাঝে ফুটকি করে দেবো। এবং করে দেওয়ার পরে কি বলছে, এদের মধ্যবিন্দু E আর F, তার মানে এটা হচ্ছে E আর এটা হচ্ছে F। এই হচ্ছে আমার প্রশ্ন। এবার প্রশ্ন করছে EF এর দৈর্ঘ্য নির্ণয় করো। EF এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। EF এর কী নির্ণয় করতে বলেছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। EF এর দৈর্ঘ্য, তাহলে EF এর দৈর্ঘ্য মানে হচ্ছে এইখান থেকে এতটা দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। কি ফর্মুলা, আমরা সকলেই ফর্মুলা জানি যে EF এর দৈর্ঘ্য বার করার ফর্মুলা হচ্ছে, কি ফর্মুলা, হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, হাফ ইন্টু AB প্লাস DC, যে সমান্তরাল বাহু দুটো রয়েছে তাদের যোগফল। AB প্লাস DC সমান্তরাল বাহু দুটোর যোগফল, তার মানে হাফ ইন্টু ABর মান কত 7 আর DCর মান কত 5, তার মানে হাফ ইন্টু 7 আর 5 কত হয় 12, 2 দিয়ে কাটাকুটি করলে 6, তাহলে 6 একে 6। তাহলে আমাকে প্রশ্ন করেছিল যে EF এর দৈর্ঘ্য কত, সঠিক অ্যান্সার এই সি অপশান হয়ে যাবে 6 সেন্টিমিটার। খুবই সোজা, জাস্ট একটা ফর্মুলা। কি ফর্মুলা, মধ্যবিন্দুর যে সরলরেখাটা, মধ্যবিন্দুর যোগফলের ফলে যে সরলরেখাটা তৈরি হয় তাদের ফর্মুলা বার করার, দৈর্ঘ্য বার করার উপায় হচ্ছে হাফ ইন্টু যে সমান্তরাল বাহু দুটো রয়েছে, যেমন AB আর DC সমান্তরাল ছিল তাদের যোগফল। তো আশা করি বন্ধুরা ব্যাপারটা বুঝে নিয়েছো। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, দেখি কি বলছে পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক বলছে যদি x,4 বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান আমাদেরকে বার করতে হবে। মানে এই যে প্রথমে x,4 বলেছিল, এই x এর মানটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের কি বলেছে, দূরত্ব নাকি 5 একক। এই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা বইয়েতে দেওয়া আছে সুন্দর করে, তোমাদের বইয়েতে দেখবে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় সেই চ্যাপ্টারটাতে দেওয়া আছে। দূরত্ব নির্ণয়ের কি ফর্মুলা, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, আচ্ছা আমি প্রথমে বিন্দুটাকে লিখে নিচ্ছি। আমি প্রথমে কি করব, বিন্দুটাকে লিখে নিচ্ছি। বিন্দুটা কত, x, আচ্ছা বিন্দুটা কত x,4, বিন্দুটা হচ্ছে x,4। তাহলে এই বিন্দুটা আছে, এই বিন্দুটার দূরত্ব নির্ণয়ের কি ফর্মুলা, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে √, প্রথমে যেটা রয়েছে তার স্কোয়ার প্লাস চিহ্ন দিয়ে, পরে যেটা রয়েছে তার স্কোয়ার, এইটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তাহলে এটা যেমন সঠিক, বইয়ে আবার দূরত্ব বলে দিয়েছে 5 একক, সেটা তো সঠিক, বা প্রশ্নে বলে দিয়েছে 5 একক, তাহলে এটা
সমান দিয়ে লিখে দেবো। দুটো তিনটে অঙ্কে কিন্তু এখানে এইমাত্র করালাম যে যদি আমরা যে তথ্য জানি সেটা যদি সঠিক হয় এবং প্রশ্নে যদি কোনো তথ্য দেওয়া থাকে সেটাও সঠিক, তখন তাই ইকুয়াল টু দিয়ে বসে পড়ে। এখন এদিকে বাঁদিকে দেখতে পাচ্ছি রুট আছে, এদিকে রুট নেই, তার মানে যখন বাঁদিকে রুটটা তুলব তখন ডান দিকে কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। যদি দুদিকেই রুট থাকতো দুদিকেই রুট উঠে যেত, কোনো স্কোয়ার হতো না, কিন্তু একদিকে রুট আছে একদিকে নেই, তার মানে আমাকে কী করতে হবে, একদিকে রুটটা তুলতে গেলে অন্যদিকে স্কোয়ার বানাতে হবে। তাহলে কি করব, আমি এরমভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার লিখতে পারি, কারণ একদিকে রুট উঠলে আরেকদিকে কী হয়, স্কোয়ার হয়। তার মানে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 4 4 16 ইকুয়াল টু 5 5 25। 16টাকে ওইদিকে নিয়ে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 9, কারণ 16টা প্লাসে ছিল, ওইদিকে নিয়ে গেলে মাইনাস হবে, 25 থেকে 16 বাদ দিলে 9 হয়ে যায়। তাহলে এক্সের স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এক্স সমান সমান একদিকে স্কোয়ার উঠলে আরেকদিকে কী হয়, রুট হয়ে যাবে, অর্থাৎ রুট 9, তার মানে হয়ে যাবে প্লাস মাইনাস 3, কারণ 3কে দুবার গুণ করলে তবেই তো 9 হয়, তাই না? প্লাস 3কে দুবার গুণ করলে 9 হয়, মাইনাস 3কে দুবার গুণ করলেও 9 হয়, ওই জন্য প্লাস মাইনাস 3। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লাস মাইনাস 3। এই যে এক্সের মান কত দাঁড়ালো, প্লাস মাইনাস 3 আছে, প্লাস মাইনাস 3, হ্যাঁ সি অপশানে আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশানটা। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি। বাহুর দৈর্ঘ্য কত করে বলেছে, বাহু নাকি বলছে 4 সেন্টিমিটার করে বলছে। ত্রিভুজটার উচ্চতা বার করতে হবে। উচ্চতার ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু। এটা করলে কি বেরোবে, উচ্চতা বেরোবে। উচ্চতার ফর্মুলা কি না, √3 ইন্টু বাহু। এটা করলে কি বেরোবে, উচ্চতা বেরোবে। তাহলে কার উচ্চতা বেরোবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বেরোবে, √3/2 ইন্টু বাহু। তার মানে আমাকে কি করতে হবে, √3/2 ইন্টু বাহু কত বলা আছে, 4, 4 লিখে দেবো, 2 দুগুণে 4 হয়, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2√3। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 2√3। তাহলে ডিএরটা সঠিক অ্যান্সার। অত্যন্ত ইজি অঙ্ক ছিল, দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু আসলে না, ফর্মুলা জানা থাকলেই সবই হয়ে যাবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বারবার করে বলছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার জন্য সেকেন্ড ইউনিটে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই কী বলছে। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করেছে। একটি বই কী করেছে, 40 টাকায় কিনে নাকি 60 টাকায় বিক্রি করেছে, শতকরা লাভ। 40 টাকায় কিনেছে, অর্থাৎ ধরা যাক কেউ কোনো একটা বই 40 টাকায় কিনলো, দিয়ে 60 টাকা দিয়ে বিক্রি করলো, তাহলে লাভ তো হবেই, পরিষ্কার কথা। 40 টাকায় কিনে যদি 60 টাকায় বিক্রি করে তাহলে লাভ হয়েছে। ক টাকা লাভ হয়েছে, এই 40 টাকা খরচা করে তার লাভ কিন্তু হয়েছে 20 টাকা। কী করে পেলাম, 60 টাকায় বিক্রি করেছে, কমন সেন্স, সাধারণ জ্ঞান, তোমরা তো আগেই সবই ধরে নিয়েছো, বুঝিয়ে গেছো বিষয়টা, যে 40 টাকা খরচা করে তার কিন্তু 20 টাকা লাভ হয়েছে। এবার বলছে শতকরা লাভ, শতকরা মানে তো 100 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, 4 5 20, তাহলে অ্যান্সার হলো 5 10 50, তাহলে 50 টাকা হবে তার শতকরা লাভ, এই যে 50। অত্যন্ত ইজি অঙ্ক, অত্যন্ত ইজি অঙ্ক। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। বলছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলোর কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলেছে আমাকে সমান। তাহলে আমি আগে জ্যামিতিক চিত্রগুলোকে এঁকে নিই। প্রথমে কি দিয়েছে, সামান্তরিক, অপশান টেস্টে আসছি আমি, প্রথমে দেওয়া আছে সামান্তরিক, এই সামান্তরিক আমি এঁকে ফেললাম। এরম কর্ণ আমি পরে টানছি। রম্বস, রম্বস কি, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, খেয়াল রাখবে। আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র এরমভাবে হয়, এই আমার হচ্ছে আয়তাকার চিত্র, ব্যাস। এখন প্রশ্ন করেছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এই যে এটা কর্ণ সামান্তরিকে এত লম্বা, আবার এটা হচ্ছে এত ছোট, এটা কি সমান হবে, কোনো দিনই হবে না। এটার ক্ষেত্রেও তাই, এই যে লম্বা এই যে ছোট, সমান হলো, কোনো দিনই হবে না। হ্যাঁ আয়তক্ষেত্রের বেলায় অবশ্যই হবে, এইখান থেকে এতটা যা হবে এখান থেকে এতটাও কিন্তু তাই হবে দৈর্ঘ্য। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়তাকার চিত্র, সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়তাকার চিত্র। সমান বলেছে না, তাহলে সমান মানে তো আয়তাকার চিত্র, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান একমাত্র আয়তাকার চিত্রেই হবে। হ্যাঁ বর্গক্ষেত্রেরও হতে পারতো, কিন্তু বর্গক্ষেত্র তো অপশানে নেই না। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, কি বলছে। বলছে মূল বিন্দু থেকে 7, -24 বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে বলেছে। একটু আগেই আমরা কিন্তু দূরত্ব নির্ণয়ের ফর্মুলা করেছি, কি মূল বিন্দুটা আমি লিখে নিচ্ছি 7, -24,
এখন আমাকে মূল বিন্দুর ফর্মুলা কি, রুট ওভার অফ, একটু আগেই বলেছি প্রথমটার স্কোয়ার প্লাস পরেরটার স্কোয়ার মাইনাস 24-এর স্কোয়ার, এটা আমার ফর্মুলা। কারণ দূরত্ব নির্ণয়ের একটু আগেই একটা অঙ্ক করিয়েছি ফর্মুলা। তাহলে কি করব, এখানে আমরা রুট ওভার অফ দেবো, প্রথমে রুট দিয়ে দেবো, 7 স্কোয়ার কত হয় 49 হয়, প্লাস চিহ্ন দেবো, মাইনাসকে দুবার গুণ করলে তো প্লাসই হয়, আর 24কে দুবার গুণ করলে 576 হয়। এখন রুট ওভার অফ এখানে করি, রুট ওভার অফ 49-এর সঙ্গে 576 যোগ করলে কত হচ্ছে 625, তাহলে 625 রুট করলে শুধু 25 হয়, 25 625, তাহলে 25 একক রাইট অ্যান্সার হয়ে যাবে। অত্যন্ত ইজি অঙ্ক এটা। চলো 1 নম্বরের অঙ্ক, যদিও পরবর্তী অঙ্ক কী বলছে দেখে নেওয়া যাক। এবং এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের জন্য। একটি ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত আমাদেরকে বার করতে বলেছে। অত্যন্ত ইন্টারেস্টিং অঙ্ক এবং অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। একটি ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বার করতে বলেছে। আমরা ঘড়ি যদি দেখি ভালো করে, ঘড়ি সকলেই আমরা জানি এখানে কি থাকে 12, এখানে কি থাকে 6, আচ্ছা এখানে থাকে 9, এখানে থাকে 3, 1 2 4 5 7 8 10 11। এখন ঘন্টার কাঁটা ছোট হয়, মিনিটের কাঁটা বড় হয়। যখন কোনো ঘড়িতে 1 ঘন্টা হয়, ধরা যাক 12টা বেজে আছে, কিন্তু 1 ঘন্টা হলে কি হয়, 1 ঘন্টা হলে নিশ্চয়ই এই 1 পর্যন্ত যাই, পরের 1 ঘন্টা হলে আবার 1 ঘর যাই। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে ঘন্টার কাঁটা যখন 1 ঘন্টা হয় তখন 1 ঘর পর্যন্ত যাই, আর যখন এই মিনিটের কাঁটাকে 1 ঘন্টা হতে হয় না, তখন পুরো ঘড়িটাকে গোল হয়ে ঘুরতে হয়। কারণ মিনিটের কাঁটা বড় হয়, এখানে দেখা যায় যে পুরো 1 থেকে শুরু করে স্টার্ট করে একদম 12তে শেষ করে। তার মানে বলতে চাইছি যে মিনিটের কাঁটা যখন 1 ঘন্টা কমপ্লিট করে তখন 12টার কাজ 12 মানে পুরো গোলটার কাছে যায়, 1 2 3 4 করতে করতে 12 পর্যন্ত যায়। কিন্তু ঘন্টার কাঁটা যখন 1 ঘন্টা কমপ্লিট করে তখন কিন্তু 1 ঘর পর্যন্তই যায়। ওকে, এইভাবে তোমরা কিন্তু সমাধানটা করতে পারো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1:12। প্রথমে ঘন্টার কাঁটা দিয়েছে তাই প্রথমে ঘন্টাকে দিয়েছি, আর পরে মিনিটের কাঁটা দিয়েছে পরে মিনিটকে দিয়েছি। যদি অন্যভাবে বুঝতে চাও তাহলে এটাও একটা প্রসেস হতে পারে, আর সেটা কি, যখন ঘন্টার কাঁটা যখন 1 ঘন্টা যায় না, তখন ধরা যাক 12 থেকে 1 পর্যন্ত গেল, তাহলে 12 থেকে 1 পর্যন্ত গেল, হিসেব অনুযায়ী কত গেল 5 মিনিট গেল, মিনিটের হিসেবে গেলে পরে 5 মিনিট গেল, মিনিটের হিসেবে 1 ঘন্টা যখন ঘন্টার কাঁটা হয় তখন মিনিটের হিসেবে 5 মিনিট গেল। কিন্তু যদি মিনিটের কাঁটাটা যদি 1 ঘন্টা হয় তখন কিন্তু পুরো পাকটাই ঘোরে, তার মানে 60 মিনিট যায়, 60 মিনিট যায়, তার মানে মিনিটের হিসাবে কিন্তু 60 মিনিট যায়, ঘন্টার কাঁটা 5 মিনিট যায় মানে 1 ঘর যায়, আর মিনিটের হিসাবে পুরো মিনিটের কাঁটাটা কিন্তু পুরো পাকটা যায়, তার মানে হচ্ছে 60 মিনিট যায়। তাহলে এদের রেশিও কত হচ্ছে 5 1 5, 5 12 60। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 1:12 এইটা হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এই চ্যানেলে আমরা কি করি, প্রত্যেকটা ক্লাসের 1 থেকে 10 হলো প্রত্যেকটা ক্লাসের অঙ্কের সলিউশন দেওয়া হয়, প্রজেক্টের সলিউশন দেওয়া হয়। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে কিন্তু, কারণ পুরোভাবে দেখবে, স্কিপ করবে না, তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝতে পারবে ভালোভাবে বিষয়টাকে। ওকে, তো আজকের পর্যন্ত এখানেই। ওকে, টাটা, বাই বাই।